This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শুরুতেই শিহরণ, বিশ্বাস করুন এই খবর শুনে আমি নিজেই ভয় পেয়ে গিয়েছি এবং অবাক হয়েছি যে তৃণমূল আর কোথায় পৌঁছবে, কোথায় কোথায় তৃণমূলের নাম জড়াবে। এবার তেজস্ক্রিয় রাসায়নিক তৃণমূল, আপনি বলতেই পারেন তৃণমূল এবার তেজস্ক্রিয়। উত্তরের নকশাল বাড়িতে এক তৃণমূল নেতার বাড়িতে ভয়ঙ্কর রাসায়নিক উদ্ধার হয়েছে, যে রাসায়নিকের নাকি অল্প একটু, ধরুন 1 গ্রাম মতো, দাম নাকি প্রায় 17 কোটি টাকা। আর শুধু রাসায়নিক নয়, ভারতীয় সেনার বহু গুরুত্বপূর্ণ নথি ওখান থেকে উদ্ধার হয়েছে। ঠিক কি হয়েছে, এই নেতা কে, কি করে তার বাড়িতে এত মারাত্মক রাসায়নিক এলো, পুরো ঘটনাটা সবিস্তারে যার থেকে শুনবো তার নাম সিজার। কিন্তু তার আগে ওই স্থানীয় নেতা অলরেডি তিনি অ্যারেস্টেড, এবং স্থানীয় বিজেপি তারা তো হাতে মौका পেয়েছে। শুনুন দুজনের কথা। जो हम लोग का आदमी जो किया वो लेकिन बहुत गलत बात है, और जो सामान पाया है उसको तो हम लोग कुछ नहीं जानता है, वो पुलिस पकड़ा है, पुलिस जाने, और पुलिस क्या उसका ऊपर एक्शन लेगा, पुलिस बुझेगा। আমরা তো এমনি জানি তৃণমূল মানে হচ্ছে সন্ত্রাস, তৃণমূল হচ্ছে রাহাজানি, খুন খারাপি, কিন্তু একজন জনপ্রতিনিধির ঘরে মানে এই ধরনের মানে জিনিস উদ্ধার মানে তো এটা মারাত্মক। দেখুন, বিজেপির মুখের হাসি চওড়া হচ্ছে, কিন্তু বিজেপি যা বলছে তাকে আপনিও বলছেন না। এতদিন খুন খারাপি, দুর্নীতি, কাটমানি এসবে তৃণমূলের নাম, এবার তেজস্ক্রিয় রাসায়নিক। কি হয়েছে বলবে সিজার। সিজার, দেখো, বিগত কয়েকদিন ধরেই মিলিটারি ইন্টেলিজেন্স অর্থাৎ সেনা গোয়েন্দারা একটা সূত্র মারফত খবর পাচ্ছিলেন যে নেপাল সীমান্তের কোনো এক জায়গায় তেজস্ক্রিয় পদার্থ লুকিয়ে রাখা হয়েছে বিক্রির উদ্দেশ্যে, এবং সেই দালালের সন্ধান করতে গিয়ে মঙ্গলবার রাতে ফ্রান্সিস এক্কা এবং অমৃতা এক্কা শিলিগুড়ি মহকুমা পরিষদের সদস্য, এবং তিনি কর্মাধ্যক্ষ, অচিরাচরিত শক্তি কর্মাধ্যক্ষ, এবং তার স্বামী ফ্রান্সিস এক্কা, যিনি বেলগাছি চা বাগানে বসবাস করেন, তিনি ওই এলাকার তৃণমূল নেতা হিসেবে পরিচিত। একদম নেপাল লাগোয়া নকশালবাড়ির এই এলাকা, সেখানে মঙ্গলবার রাতে সেনা গোয়েন্দারা এনডিআরএফকে সঙ্গে নিয়ে, স্থানীয় পুলিশকে সঙ্গে নিয়ে তল্লাশি চালায়, এবং তল্লাশি চালানোর পর একটি তেজস্ক্রিয় পদার্থ পাওয়া যায়, যেটা পরবর্তীতে প্রাথমিকভাবে আইডেন্টিফাই করা হয়েছে ক্যালিফোর্নিয়াম বলে। ক্যালিফোর্নিয়াম এমনই একটি বিরল তেজস্ক্রিয় পদার্থ যেটা নিউক্লিয়ার রিঅ্যাক্টর তৈরিতে যেমন কাজে লাগে, এবং সারা পৃথিবীতে এর যেহেতু অত্যন্ত চাহিদা, এবং চাহিদার অনুসারে তার যোগান নামমাত্র বলে তার দামও কিন্তু 1 গ্রামের দাম 17 থেকে 19 কোটি টাকা। এর বাণিজ্যিক ব্যবহারও রয়েছে, কিন্তু সেটা একদমই নিষিদ্ধ এবং সেটা একদমই কন্ট্রোল, সেটা ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার ছাড়া কোথাও পাওয়া যাওয়ার কথা নয়। এবং সেই জায়গাতে এই রকম সীমান্তবর্তী এলাকায় ফ্রান্সিস এক্কার মতো সাধারণ মানুষের বাড়িতে এরকম তেজস্ক্রিয় কিভাবে পাওয়া গেল, এবং তার পেছনে আন্তর্জাতিক চক্র আছে, এবং সেই চক্রের সঙ্গে আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা বা গোয়েন্দা যে বিভিন্ন সংস্থাগুলো বিভিন্ন দেশের কাজ করে তাদের যোগ আছে, এমনটাই প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, এবং সেই জায়গায় ফ্রান্সিসের ভূমিকা একজন দালালের ভূমিকা ছিল, এটাই মনে করা হচ্ছে। সিজার, তোমাকে ধন্যবাদ। দেখুন, একটা যদি সত্যি সত্যি এত ভয়ঙ্কর রাসায়নিক তৃণমূল নেতার বাড়িতে পাওয়া যায়, তাহলে তো কোনো সন্দেহ নেই এই বিরাট বড় আন্তর্জাতিক চক্রের সঙ্গে তৃণমূল জড়াচ্ছে, এবং তৃণমূলে ওই যে ব্যক্তি অ্যারেস্টেড তিনি একা নন, হতে পারে এরকম নেটওয়ার্ক রাজ্য বা দেশের আরো নানা প্রান্তে রয়েছে, হতেই তো পারে। মনে পড়ছে আমার ভীষণভাবে অর্জুন সিং এর ওই রাশিয়া থেকে বিষ আনার কথা। দেখুন, 2 2 4 করা যেতে পারে কি? শুনুন অর্জুনের আজকের বক্তব্য। তৃণমূলের নেতা হলেও এরা কি ক্যালিফোর্নিয়াম আনতে পারে? অসম্ভব ব্যাপার। তার মানে এদের পিছনে বড় মাথা। তৃণমূল সরকার, বিজেপি বড় বড় নেতাকে খুন করার চক্রান্ত করছে। তার জন্য রাসায়ন রাশিয়া থেকে থ্রু বাংলাদেশ ইম্পোর্ট করা হচ্ছে। শিকল মমতা ব্যানার্জি নবান্ন, আর কোনো শিকল নেই। এরাই সব এই অপরাধীদেরকে প্রোটেকশন দিচ্ছে। ব্যাপারটা কিন্তু সত্যি ভয়ঙ্কর। আর এই রাসায়নিক ক্যালিফোর্নিয়াম বলে সন্দেহ। ক্যালিফোর্নিয়াম আসলে কি, কেন মারাত্মক, আমার অন্য সহকর্মী ব্যাখ্যা করতে পারে। সুমন আমার সঙ্গে রয়েছে। সুমন, দেখো পিউ, ক্যালিফোর্নিয়াম একটা অতি তেজস্ক্রিয় মৌল বলা চলে। গোটা পৃথিবীতে গবেষণাগারে যতগুলো তেজস্ক্রিয় মৌল রয়েছে তার মোট সংখ্যা হচ্ছে 38। তার মধ্যে বিরল থেকে বিরলতম হচ্ছে এই ক্যালিফোর্নিয়াম। এই ক্যালিফোর্নিয়াম যদি হাওয়ার সংস্পর্শে আসে তখন সেটা একটা স্থায়ী মৌলে রূপান্তরিত হয় এবং সেখান থেকে গামা রশ্মি বেরোয়।
সেই গামারশ্মি তোমার আমার স্বাস্থ্যের পক্ষে মারাত্মক ক্ষতিকারক। গোটা পৃথিবীতে গবেষণাগার ছাড়া এই বিশুদ্ধ ক্যালিফোর্নিয়াম রাখা সম্ভব নয়, সেটাকে যথেষ্ট প্রযুক্তি ব্যবহার করে রাখতে হয়। সেক্ষেত্রে যদি এটা ক্যালিফোর্নিয়াম হয়, এটা ক্যালিফোর্নিয়াম কোনো একটা অন্য ধাতুর সাথে মিশ্রিত রয়েছে সেই অবস্থায় থাকবে, সেটাও মারাত্মক পিউ। কিভাবে এই ক্যালিফোর্নিয়াম চলে এলো ভেবে কুল পাচ্ছেন না বিজ্ঞানীদের। যাদের সাথে কথা বললাম তারা বলছেন যদি এটা সত্যি ক্যালিফোর্নিয়াম হয় তাহলে বুঝতে হবে বড় সড়ো কোনো গাফিলতি রয়েছে, তার জন্য এই ক্যালিফোর্নিয়াম তৃণমূল নেতার বাড়িতে চলে এসছে। আর এই ক্যালিফোর্নিয়াম দাম মারাত্মক পিউ, প্রত্যেক গ্রাম 17 থেকে 19 কোটি টাকা। ভাবতে পারছো কত বড় একটা মৌল যেটা একজন তৃণমূল নেতার হাতে চলে এসছে। সুমন, তোমাকে অনেক ধন্যবাদ। দেখুন, এই ক্যালিফোর্নিয়াম যতটা ভয়ঙ্কর, গোটা ব্যাপারটা কিন্তু তার চেয়ে একটু কম ভয়ঙ্কর নয়। এরকম ভয়ঙ্কর জিনিস তৃণমূল নেতার বাড়িতে আসা এবং এই পুরো র্যাকেট ভয়ঙ্কর দিক ইঙ্গিত করছে। আমার সঙ্গে রাজনৈতিক বিশ্লেষক সুমন ভট্টাচার্য রয়েছেন। সুমনবাবু, এই গোটা বিষয়টা আমাদের জন্য খুব উদ্বেগের। মানে দেখুন, পকেটের টাকা তৃণমূল নেতারা নিয়ে নিচ্ছেন, চাকরি নিয়ে নিচ্ছেন, আবাসের বাড়ি নিয়ে নিচ্ছেন, এরকম অভিযোগ থাকে। কিন্তু যদি এই ব্যাপারটা সত্যি হয়ে থাকে তাহলে তো সেটা আমাদের সুরক্ষার জন্য খুব উদ্বেগের। দেখুন, আমি যতটুকু জানি যে ক্যালিফোর্নিয়াম সাধারণত ডিআরডিওর কাছে থাকার কথা। ডিআরডিওর কাছ থেকে কি করে বেরোলো সেটাও একটা খুব মানে বিরলতম বিষয়, যেটা আমাদের মাথায় রাখতে হবে। এখনো অবধি যতটুকু ডিআরডিওর কাছ থেকে জানা গেছে যে ডিআরডিওর কাছ থেকে 2015 সাল কিছু চুরি যায় এবং সেই সময় থেকে ডিআরডিও এটা খোঁজ করছে। ফলে যতটা আপনাদের প্রতিবেদকরা বলছেন যে এটা এক্ষুনি মানুষের তেজস্ক্রিয়তা ঘটাতে পারে, যখন 9 বছরে ঘটায়নি তখন এক্ষুনিও ঘটাবে না, ক্যালিফোর্নিয়াম ব্যবহারের রীতি আছে। কিন্তু অবশ্যই এটা চিন্তাজনক ঘটনা যে ডিআরডিওর কাছ থেকে ক্যালিফোর্নিয়াম বেরিয়ে কি করে নেপাল সীমান্তে এরকম একটা জায়গায় পৌঁছল। আবার আমি বলছি কি করে গেল সেটা চিন্তার, কিন্তু ক্যালিফোর্নিয়াম থেকে তেজস্ক্রিয়তা তৈরি করা ইজ নট এ ইজি প্রসেস। নিউক্লিয়ার রিঅ্যাক্টরকে কিভাবে ব্যবহার করতে হয় তার অনেকটা জটিল পদ্ধতি আছে। মানে সেটা এরকম নয় যে সেটা ঘষলেই সেটা বেরিয়ে আসবে। কিন্তু আবার আমি বলছি তার মানে ঘটনাটা হালকা এটা নয়। নিউক্লিয়ার ডিআরডিওর কাছে, একমাত্র ডিফেন্স রিসার্চ অ্যান্ড অর্গানাইজেশনের কাছেই ক্যালিফোর্নিয়াম থাকার কথা, অথবা আমাদের যারা নিউক্লিয়ার নিয়ে পড়াশোনা করেন বা বিজ্ঞানী গবেষণা করছেন তাদের কাছে থাকার কথা। তো সেখান থেকে কি করে বেরোলো সেটা অবশ্যই চিন্তার বিষয়, কোনো সন্দেহ নেই। তবে নিশ্চিত করে তো এ দাবি করা যায় না 2015-ই চুরি যাওয়ার রাসায়নিকই এখন 2024-এ তৃণমূল নেতার বাড়িতে মিলল। হ্যাঁ, ঠিক যে এক্ষুনি হয়তো আমাদের ওপর তার প্রয়োগ হচ্ছে না বা এখানে প্রয়োগের কোনো পরিকল্পনাও নেই, কিন্তু যদি মাধ্যমও হয়ে থাকেন ওই স্থানীয় তৃণমূল নেতা, তা কম উদ্বেগের নয় বাঙালিদের জন্য এবং গোটা দেশের জন্য, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে বাঙালি এবং বাংলা মেতে থাকে মূলত রাজনীতিতে, রাজনীতির নানা পরতেই। দেখুন না, হুমায়ুন কবির, সে তো চলছে একেবারে চালিসা, শেষই হচ্ছে না। হুমায়ুন কবির শেষ পর্যন্ত তাকে করা শোকজের উত্তর দিলেন। উত্তরে তিনি দুঃখ প্রকাশ করলেন শোকজে, কিন্তু করেই আবার স্বমহিমায় হুমায়ুন দুঃখ প্রকাশ করার পর, মানে শোকজের উত্তর দেওয়ার পর কি বললেন আজ হুমায়ুন, শুনুন। আমি যেমন শৃঙ্খলা ভঙ্গ করেছি, আমি যেমন নোটিশ খেয়েছি, মাননীয় কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি একাধিক ইস্যুতে মুখ খুলেছেন, তাহলে তারা কি শৃঙ্খলার পর্যায়ের আওতায় আসবে কি আসবে না, এটা আমার জিজ্ঞাসা। শোকজের পর কোথাও কি পিঠ থেকে যাচ্ছে? হুমায়ুন কবির ওসব নিয়ে কোনো তক্কা করে না। কোন বলে কিভাবে ছক্কা মারতে হয় না কোন বল ডিফেন্স করতে হয়, সময় আসলে সেটা করে দেখাবো। চলুন এ বিষয়ে আমরা আরেকটু কথা বলি। সায়ন্ত আমার সঙ্গে রয়েছে। সায়ন্ত, এটা খুব স্পষ্ট যে হুমায়ুন নিজের অবস্থান থেকে সরছেন না, কিন্তু এটাও খুব স্পষ্ট আমরা হুমায়ুনকে সামনে দেখছি, তিনি একজন সাধারণ বিধায়ক, দলের আর 5টা বিধায়কের মতো। এতটা সাহস তিনি দেখাচ্ছেন কিভাবে? দেখো, এটাই কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্ন যে হুমায়ুন কবির শোকজের উত্তর দিলেন এবং শোকজ উত্তর দিয়ে আসার পর বিধানসভার গেটের বাইরে ফের স্বমহিমা ধারণ করলেন। অর্থাৎ তার ওপরে কারো না কারো হাত রয়েছে বলে দলেরই একাংশ মনে করছেন, আর সেই কারণে তিনি তার বক্তব্য থেকে সামান্যটুকু সরছেন না।
তিনি যেমন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোপ দেখেছেন, তিনি কিন্তু এই কথাও বলেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেপুটি চিফ মিনিস্টার করার যে দাবি তিনি প্রথম থেকে জানিয়ে এসেছেন, সেই দাবিতেও তিনি অনড় থাকছেন এবং আগামী দিন মুর্শিদাবাদের প্রতিটি জায়গা থেকে, প্রতিটি বিধায়ক বা প্রতিটি গ্রামগঞ্জ থেকে এই দাবি নিয়ে তারা সোচ্চার হবেন। অর্থাৎ শোকজের উত্তর দেওয়ার পাশাপাশি তিনি যে অনড় থাকছেন, আর এর পেছনে দলেরই কোনো না কোনো প্রভাবশালীর হাত রয়েছে তার মাথার ওপরে, তা কিন্তু নিঃসন্দেহে মনে করছে রাজনৈতিক মহল। আর যেই কারণে তিনি নিজের বক্তব্য থেকে ন্যূনতম সরেননি। একই সঙ্গে তোমাকে বলে রাখি, কল্যাণ বন্দ্যোপাধ্যায় নিয়ে যখন তিনি এই কথা বলছেন, শৃঙ্খলা রক্ষা কমিটির নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে দলের অন্দরেই। শৃঙ্খলা রক্ষা কমিটি তৈরি হলো, তার হুমায়ুন কবিরকে তাকে শোকজ করা হলো, কিন্তু তিনি কিন্তু এই বিষয়টিকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে যখন কটাক্ষ করছেন, তখন কিন্তু পরোক্ষে দলের শৃঙ্খলা রক্ষা কমিটি, যে তিনটি শৃঙ্খলা রক্ষা কমিটি তৈরি করা হয়েছে, তার মূলত ভবিষ্যৎ এবং তার আদৌ বাস্তবায়ন নিয়ে কিন্তু তিনি পক্ষান্তরে হুমায়ুন কবিরে না অনেকেই তুলতে পারেন, অনেকে এমনও বলছেন একটা দলে কত বিশৃঙ্খলা থাকলে তিনটে শৃঙ্খলা রক্ষা কমিটির প্রয়োজন পড়ে। তবে কল্যাণ ব্যানার্জির দিকে যখন আঙুল তুলেছেন হুমায়ুন, আমরা তার সঙ্গে যোগাযোগের বহু চেষ্টা করেছি, কিছুতেই তিনি এখানে রেসপন্ড করতে চাইছেন না। কিন্তু প্রশ্ন হলো সুমনদা, হুমায়ুন কবির নির্দিষ্ট কোনো একটা ভরসার জায়গা পেয়েছেন, নাহলে শোকজের উত্তর দিয়েই তিনি আবার মুখ খুলতেন না এবং আবার আমি আমার দাবিতে অনড় আছি, যে জন্য শোকজ হলো সেটা বলতেন না। এই যে রিফটা খুব স্পষ্ট, অনেকে বলছেন এটা স্ক্রিপ্ট, আবার অনেকে বলছেন না এটা সত্যি। আপনার ব্যাখ্যা কি? দেখুন পিউ, এর আগের দিন যখন তৃণমূলের বৈঠক বসছিল, তার আগে আপনার সাথে আমি ছিলাম এবং আমি বলার পর আপনি বলেছিলেন যে সমঝদারোকে লিয়ে ইশারা কাফি হ্যায়। আমি আবার ওই কথাটাই বলছি, তৃণমূলে গোটা দলটাই নির্ভর করে শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে। হুমায়ুন কবির যদি ভাবেন যে মুর্শিদাবাদে তিনি সবাইকে সংহত করে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিদ্রোহের ডাক দেবেন, তাহলে ওনার বোঝা উচিত যে তৃণমূল দলে কিংবা সংখ্যালঘু ভোটের ঠিকা ওনাকে কেউ দেয়নি। ওটা মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে সিদ্ধান্ত নেবেন, যেভাবে দলকে চালাবেন, যেভাবে তার ভোট ব্যাংকে ঘোরাবেন, তার উপরই নির্ভর করছে। আবার আগের দিনের আপনার কথাটা ধার করে বলি যে এইটা আমি যেটা বললাম যে মমতা বন্দ্যোপাধ্যায় শেষ 1 থেকে 100, এটাই মানে যে কোনো সমঝদারের জন্য আপনি আগে দিন বলেছিলেন সমঝদারকে লিয়ে ইশারা কাফি হ্যায়, এটাই তৃণমূলের সকলের বোঝা উচিত। মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নিয়ে, আর যারা বুঝেও বুঝতে চাইছেন না, ধরুন হুমায়ুন কবির, আপনার মনে হয় না উনি বোরে আসলে বলানো হচ্ছে? দেখুন, মানে সমস্যা হচ্ছে এখানে কেউ বোরে হতে পারে, কেউ নৌকা হতে পারে, কেউ গজ হতে পারে, কিন্তু সমস্যা হচ্ছে এখানে মমতা বন্দ্যোপাধ্যায় ফিডে, মানে পুরো দাবা খেলার নিয়ন্ত্রক তিনি ইচ্ছে করলে পুরো বোর্ডটা টেনে ফেলে দেবেন, টেনে ফেলে দিয়ে বলবেন যে আমি নতুন করে বোর্ড করছি, ঠিক আছে? ফলে কেউ বোরে হতে পারেন, কেউ নৌকা হতে পারেন, কেউ গজ হতে পারেন, কেউ মন্ত্রীও হয়ে যেতে পারে, কিন্তু তৃণমূল নামক দলটিতে 1 থেকে 100 একম মেবাদ দ্বিতীয়ামের নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। সুমনদার সঙ্গে থাকুন প্লিজ, সুমনদার সঙ্গে থাকুন। হুমায়ুন কবির যা বলেছেন তিনি আবার তাই বলছেন এবং আগামী দিনেও বলে যাবেন, কারণ অঙ্কটা খুব স্পষ্ট, যেটা আর নতুন করে অল্প সময় আমার ব্যাখ্যা করার কোনো প্রয়োজন নেই, আপনিও জানেন। একবার শুধু মনে করাবো অঙ্কটার টার্গেট, মানে অঙ্কের উত্তরটা কি, অঙ্ক মেলানোর জন্য কিভাবে এগোচ্ছেন হুমায়ুন কবির বুঝতে পারবেন। সুতরাং আগের দিনে হুমায়ুন কবির কি বলেছিলেন একবার শুনে নিন। অভিষেক বন্দ্যোপাধ্যায়েরই বা কেন সেখানে যোগ্যতা কোথায় নেই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেউ কোণঠাসা করবে, কোণঠাসা করার চেষ্টা করবে, আর সেটাকে আমরা মেনে নেব? বর্তমানে মুখ্যমন্ত্রীর চারপাশে যারা ক্ষমতা কুস্তিগত করে রাখতে চাইছে, তাদের ভবিষ্যৎ আগামী দিনে অন্ধকার হবে, আমি চ্যালেঞ্জ করে বলবো। দেখুন, ভবিষ্যৎ কেউ বলতে পারে না। হুমায়ুন কবির এখন প্রেডিক্ট করছেন তাদের ভবিষ্যৎ অন্ধকারে। আপাতত দল এবং দলের সবার ভবিষ্যৎ মমতা ব্যানার্জি ঠিক করছেন। শোভনদেব চট্টোপাধ্যায়ও কি তাই বললেন? আমার কথা ছিল, আজকে উত্তর দিয়ে দিয়েছে, সেই উত্তর আমি পেয়েছি এবং আমি আবার একটা ডিসিপ্লিনারি কমিটি মিটিং ডেকে সেটা সকলে পড়বে, পড়ার পর আমরা পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করব। এবার আর এক অঙ্ক, সে কি জটিল অঙ্ক। এই ছিল অঙ্ক, একেবারে মিলে গিয়েছিল, হঠাৎ অঙ্কে গরমিল। কি ছিল আগের অঙ্কটা?
আগের অঙ্ক ছিল ডক্টর শান্তনু সেন, তৃণমূলের নেতা। তাকে মুখপাত্র থেকে সরানো হয়েছিল আপনারা জানেন আরজিকর পর্বে। তারপর তার নিরাপত্তা রক্ষী তুলে নেওয়া হলো। কারণ হিসেবে কি এলো? ওই অঙ্ক মিলিয়েই কারণটা সামনে এলো যে শান্তনু সেন অভিষেক ব্যানার্জি 30 তারিখ মানে আগামীকাল যে ডক্টরদের সঙ্গে আলাপচারিতায় বসবেন তার অন্যতম আয়োজক। তাই তার নিরাপত্তা রক্ষী সরে গেল কি, এই প্রশ্ন উঠল। হঠাৎ অঙ্কে গরমিল, আজ জানা গেল আয়োজকের নাম হিসাবে আর ডক্টর শান্তনু সেন নেই। কেন? এরকম কি করে হলো? এই যে বিভিন্ন রকমের কার্ড বেরোলো, আগে ছিলেন আয়োজক, এখন হঠাৎ তিনি আয়োজক নন, ব্যাপারটা কি বুঝতে আমি কথা বলবো। আমার সহকর্মী সৌরভ দত্ত আমার সঙ্গে রয়েছে। সৌরভ, একটু বুঝিয়ে দাও তো কি হলো। পিউদি, দেখো, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডাকে আগামীকাল শনিবার আমতলায় সমন্বয় অডিটোরিয়ামে চিকিৎসকদের সঙ্গে যে সমন্বয় বৈঠক হতে চলেছে, সেই বৈঠকে যদি ঘটনাক্রমগুলো আমরা পরপর দেখি তাহলেই কিন্তু এর উত্তরটা স্পষ্ট। এবং এখন তৃণমূলের অন্দরে যে চাপানুতোর চলছে সেটার থেকে এটা যে কোনোভাবে আলাদা নয় সেটাও কিন্তু কোথাও না কোথাও ইঙ্গিতবাহী। কেন এই কথা বলছি? কথা বলছি তার কারণ যে প্রথম যে কার্ডটা ছাপানো হয়েছিল, যে কার্ডে আয়োজক হিসেবে শান্তনু সেনের নাম ছিল, তিনি মডার্ন মেডিসিনের প্রতিনিধিত্ব করছিলেন এবং আয়ুষের তরফ থেকে শেখ মিরাজউদ্দিনের নাম ছিল। পরবর্তী ক্ষেত্রে দেখা গেল যে সেই নামটা উধাও হয়ে গেল, ভ্যানিশ। তার জায়গায় এলো ডক্টর অভিক ঘোষ। ডক্টর অভিক ঘোষকে, যিনি ডায়মন্ড হারবারে কোভিডের সময় ডক্টরস অন হুইল বলে যে কর্মসূচি নিয়েছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার একেবারে অগ্রভাগে ছিলেন এই ডক্টর অভিক ঘোষ। আর সেই ডক্টর অভিক ঘোষের শান্তনু সেনের জায়গায় ডক্টর অভিক ঘোষ কেন, এটা যখন আমরা জানার চেষ্টা করছি তখন আমরা দু রকম ব্যাখ্যা পাচ্ছি। প্রাথমিক যে ব্যাখ্যা, যে প্রথম যে ব্যাখ্যা, সেই ব্যাখ্যাটা হচ্ছে যে আরজিকর কাণ্ডের পর যে ঘটনাক্রম এগিয়েছে, যেভাবে শাসক দলের বিরুদ্ধে চিকিৎসকেরা পথে নেমেছেন, তার পিছনে কোথাও না কোথাও শান্তনু সেনের ইন্ধন রয়েছে। এই রকম একটা ভাবমূর্তি, এইরকম একটা বার্তা একেবারে শীর্ষস্তর পর্যন্ত রয়েছে। তারা স্মরণ করিয়ে দিচ্ছেন সেই জায়গার থেকে যে সেই বার্তা শীর্ষস্তর ছিল বলেই অতীন ঘোষ বিজয়া সম্মেলনীতে শান্তনু সেন এবং তার স্ত্রীর বিরুদ্ধে মুখ খুলেছিলেন। একেবারে প্রকাশ্যেই বলেছিলেন যে যিনি সন্দীপ ঘোষের বিরোধিতা করছেন তাহলে তো তিনি তো দলের বিরোধিতা করছেন। ঠিক এই বার্তাটাই কোথাও কিন্তু শীর্ষস্তর পর্যন্ত গিয়েছে। যদিও আরেকাংশ বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় একেবারে তরুণ চিকিৎসকদেরকে সামনে আনতে চাইছেন, তাই এর মধ্যে অন্য কোনো অর্থ খোঁজা নিরর্থক। সেই জন্য সময় কম, সৌরভ তোমাকে থামালাম। দেখুন, কে কোন অর্থ খুঁজবেন জানি না, তবে অঙ্ক জটিল হয়ে গিয়েছে, অঙ্ক এখন মিলছে না। আপনি ভাবুন এই অঙ্ক মিলবে কি করে। কথা হবে আবার রাত 8টার সময়, কিন্তু তার আগে আরো একটা খবর দিয়ে দিই। কুন্তল ঘোষ শিক্ষা নিয়োগ দুর্নীতিতে অন্যতম অভিযুক্ত, তিনি জামিন পেয়ে গেলেন। কুন্তল ঘোষ এবার মুক্ত হবেন। কুন্তল ঘোষের আগে আমরা দেখেছি শান্তনু, আর এক তৃণমূলের যুব নেতা শান্তনু ব্যানার্জি, তিনিও মুক্তি পেয়েছিলেন, বলাগড়ের নেতা। তবে তাকে আবার তারপরে অন্য একটি মামলায় গ্রেফতার করা হয়েছিল, কিন্তু কুন্তল এবার জামিন পেলেন। শুধু জামিন নয়, কুন্তল মুক্ত হবেন। জ্যোতির্ময়ের সঙ্গে আমি কথা বলবো, আমার নয়াদিল্লি সহকর্মী জ্যোতির্ময়। দেখো, সেই একই যুক্তি, অর্থাৎ দীর্ঘদিন ধরে জেলে আছেন, এখনো পর্যন্ত ট্রায়াল শুরু হয়নি, তদন্ত এখনো পর্যন্ত শেষ হয়নি। প্রত্যেকটা জামিনের ক্ষেত্রে যে যুক্তি মূল হাতিয়ার হিসেবে ব্যবহার হচ্ছে, কুন্তল ঘোষের ক্ষেত্রেও সেই একই যুক্তিকে হাতিয়ার হিসেবে ব্যবহার করলেন তার আইনজীবী এবং স্পষ্টভাবে জানালেন প্রায় 19 মাস ধরে তিনি জেলে আছেন। স্পষ্টভাবে জানালেন যে এখনও পর্যন্ত ট্রায়াল শুরু হয়নি এবং যেটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, চার্জশিট প্রপারলি এখনও পর্যন্ত পেশ করা হয়নি। ইতিমধ্যেই ইডি মামলায় হাইকোর্ট তাকে জামিন দিয়ে দিয়েছে শর্ত সাপেক্ষে। আজকে সিবিআই এর মামলাতেও জামিন দেওয়া হলো এবং কোর্ট বলে দিল যে ট্রায়াল কোর্ট এক্ষেত্রে কী কী শর্ত হবে সেই বিষয়গুলি ট্রায়াল কোর্ট ঠিক করে দেবে। এবং আজও সুপ্রিম কোর্টে বিচারপতি সূর্যকান্ত এবং উজ্জ্বল ভুইয়া তারা পর্যবেক্ষণে বলেন যে যদি ট্রায়াল শেষ না হয় এবং কবে ট্রায়াল শেষ হবে তার সুনির্দিষ্ট কোনো ইঙ্গিত যদি না পাওয়া যায়, একজন ব্যক্তিকে দীর্ঘদিন ধরে জেলে রাখা যেতে পারে না। তবে আজকে কোর্ট কয়েকটি সুনির্দিষ্ট শর্ত কিন্তু জানিয়ে দিয়েছে যে কোনো অফিসিয়াল পোস্ট তিনি হোল্ড করতে পারবেন না। কোর্ট স্বীকার করে নিয়েছেন যে তিনি পশ্চিমবঙ্গের শাসক দলের গুরুত্বপূর্ণ নেতা এবং তার যথেষ্ট প্রভাব রয়েছে, ফলত তিনি যাতে এই মামলার সঙ্গে জড়িত প্রত্যক্ষদর্শী তাদেরকে কোনোভাবে প্রভাবিত করতে না পারেন এবং তথ্য প্রমাণ লোপাট করতে না পারেন, তার জন্য যাবতীয় ব্যবস্থা অর্থাৎ কী কী শর্ত দেওয়া যায় সেই বিষয়টি পরবর্তী ক্ষেত্রে ট্রায়াল কোর্ট ঠিক করবে। জ্যোতির্ময় ধন্যবাদ। বিকাশ রঞ্জন ভট্টাচার্য কি বলছেন শুনুন।
জামিনে মুক্ত হওয়া মানেই কিন্তু তিনি অপরাধ মুক্ত হলেন তা নয়। সিবিআই ইডির দায়িত্ব হচ্ছে দ্রুত মামলাটাকে বিচারের পর্যায়ে নিয়ে আসা। যতক্ষণ না বিচার শুরু হচ্ছে ততক্ষণ তো এরকম ভাবে বেল পেয়েই যাবে। একই যুক্তিতে অর্পিতা, শান্তনু, কুন্তল সবাই যদি জামিন পান একই মামলায়, পার্থ জামিন থেকে কত দূরে? শেষ করব নিউজের 2 সঙ্গে থাকুন।